যেটা করতে চলেছি সেটা হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সম্পদ অধ্যায়টি পড়ছিলাম। সেই সম্পদ অধ্যায়ের আজকের একটা বিশেষ বিষয় সম্পর্কে বলবো, সেটা হলো জ্বালানি সম্পদ, কয়লা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে জ্বালানি সম্পদ কেন বলা হচ্ছে কয়লাকে? কারণ কয়লাকে মূলত প্রজ্বলন করা যায়, অর্থাৎ সেটাকে আগুন ধরানো যায় এবং তা থেকে তাপ উৎপাদন করা যায়। ঠিক আছে, এবং সেই তাপটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি থেকে শুরু করে অন্যান্য কিছু করা হয়ে থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে আসব। তো প্রথম বিষয় হলো কয়লা একটি কি সম্পদ? কয়লা খনিজ সম্পদ তো বটেই, এটা একটা জ্বালানি সম্পদ, যে জন্যই আমরা এই কথাটি লিখেছি জ্বালানি সম্পদ কয়লা। এবং জ্বালানি সম্পদের আবার ভাগ বলেছিলাম, কি ধরনের জ্বালানি? কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি জ্বালানির কথা বলেছিলাম। তাহলে কয়লা হলো প্রথমত কঠিন, লিখে ফেল, জ্বালানি খনিজ সম্পদ। তাহলে কয়লা আমরা কি বলতে পারি? কয়লাকে আমরা কঠিন জ্বালানিজ খনিজ সম্পদ বলতে পারি। তো এখন বিষয় হচ্ছে এই কয়লা কিভাবে সৃষ্টি হলো? ঠিক আছে, কয়লা কিভাবে সৃষ্টি হলো কেউ জানিস? আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে, ঠিক আছে, কার্বনিফেরাস যুগে বা পার্মিয়ান যুগে যে সকল উদ্ভিদ গুলি বিকাশ লাভ করেছিল বা বৃদ্ধি পেয়েছিল, সেই সকল উদ্ভিদগুলি কি হয়, সভ্যতার ধ্বংসাবশেষের সঙ্গে সঙ্গে মাটির তলায় চাপা পড়ে যায়। ঠিক আছে, এবং চাপা পড়ে যাওয়ার পরে সেটা দীর্ঘদিন মাটির তলায় কার্বন দ্বারা আবৃত হয়ে সেটা কিসে পরিণত হয়েছে? কয়লায় পরিণত হয়েছে। তাহলে আজ থেকে কত কোটি বছর আগে বললাম? 30 কোটি বছর আগে। কোন যুগের কথা বললাম? কার্বনিফেরাস যুগের কথা বললাম। আর কোন যুগের কথা বললাম? পার্মিয়ান যুগের কথা বললাম। ঠিক আছে, কিন্তু 6 থেকে 7 কোটি বছরের একটা কয়লা পাওয়া যায়, সেই কয়লাকে বলা হয় টারশিয়ারি যুগের কয়লা। আর এই কয়লাটা সব থেকে নিম্নমানের কয়লা। ঠিক আছে, এটা হচ্ছে পিট কয়লা। তাহলে টারশিয়ারি যুগে কোন ধরনের কয়লা পাওয়া যায়? পিট কয়লা পাওয়া যায়। এটা কত বছর আগে সৃষ্টি হয়েছে? 6 থেকে 7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। আর কার্বনিফেরাস যুগে বা পার্মিয়ান যুগে কোন কয়লা পাওয়া যায়? বিটুমিনাস বা অ্যানথ্রাসাইট জাতীয় কয়লা পাওয়া যায়। এটা কত বছর আগে সৃষ্টি হয়েছে? 30 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তো এখন আমাদের বিষয় হলো কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কেন? কি বললাম? কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কেন? ডায়মন্ড কথার অর্থ কি জানি আমরা? ডায়মন্ড কথার অর্থ হলো হিরে, তাই তো? অর্থাৎ মূল্যবান ধাতু, যেটাকে আমরা অলংকার হিসেবে পরিধান করি। কিন্তু কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হচ্ছে কেন? বলা হচ্ছে যে কয়লাও হলো একটা মূল্যবান খনিজ সম্পদ। এটা নানাবিধ কাজে ব্যবহার করা যায়, যেমন তাপবিদ্যুৎ উৎপাদন করার কাজে ব্যবহার করা যায়, লোহা গলানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে, তারপরে জ্বালানি রূপে ব্যবহার করা হয়ে থাকে। তাই কয়লার নানাবিধি ব্যবহারকে গুরুত্ব দিয়ে কয়লাকে বলা হয় কি? ব্ল্যাক ডায়মন্ড। বোঝা গেল বিষয়টা? কয়লা যেহেতু নানাবিধি গুরুত্ব রয়েছে, তাই কয়লাকে এই গুরুত্বের উপর নির্ভর করে কয়লাকে কি বলা হচ্ছে? ব্ল্যাক ডায়মন্ড
বলা হচ্ছে। ক্লিয়ার প্রত্যেকের? এরপরে আমরা প্রশ্নে আসব যে কয়লার ব্যবহার, কি কি কাজে আমরা কয়লাকে ব্যবহার করতে পারি। তাহলে কি কি কাজে আমরা কয়লা ব্যবহার করে থাকি। তাহলে প্রথম যে কাজটা সেটা আমরা বলতে পারি যে প্রথম কাজটা যে তাপবিদ্যুৎ উৎপাদন করা। তাহলে কয়লাকে জ্বালিয়ে যে তাপটা পাওয়া যাচ্ছে সেই তাপটাকে কাজে লাগিয়ে সেটা দিয়ে আমরা কি উৎপাদন করতে পারছি, তাপ বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। 1 নম্বর ব্যবহার। 1 নম্বর তাপ বিদ্যুৎ উৎপাদন। 2 নম্বর আমরা কি বলতে পারি, লোহা গলানো। তাহলে মূলত আমরা দেখতে পাই যে লৌহ ইস্পাত শিল্প কলকারখানাগুলিতে যে কাঁচা লোহা পাওয়া যায় সেই কাঁচা লোহাটাকে গলিয়ে তার সঙ্গে ম্যাঙ্গানিজ, তারপরে ডলোমাইট ইত্যাদি অন্যান্য খনিজ উপাদান মিশিয়ে সেটাকে একটা শক্ত লোহায় রূপদান করা হয়ে থাকে। সেই লোহাটাকে গলানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে এই কয়লা। তাহলে 2 নম্বর কয়লার ব্যবহার কি পেলাম, লোহা গলানোর কাজে কয়লা ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে কোন কোন শিল্পক্ষেত্রে, বিভিন্ন রকম রাসায়নিক শিল্প, ঠিক আছে, সিমেন্ট উৎপাদন শিল্প, এই সকল শিল্প কেন্দ্রগুলিতে কয়লা ব্যবহার করা হয়ে থাকে। রাসায়নিক শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প প্রভৃতি শিল্পক্ষেত্রে কয়লার ব্যবহার করা হয়। তাহলে 3 নম্বর কয়লার ব্যবহারটা বোঝা গেছে। 4 নম্বর আমরা কি বলতে পারি, 4 নম্বর জ্বালানি রূপে। জ্বালানি রূপে। তাহলে আমরা দেখলাম শুধুমাত্র তাপবিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রেও নয়, আমরা বাড়িতে গৃহস্থলীর যে রান্নার কাজে ব্যবহার করি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে, সেই সকল অঞ্চলগুলোতে রান্নার কাজে কয়লাকে জ্বালানি রূপে ব্যবহার করে থাকে। বোঝা গেল। আর 5 নম্বর আমরা কি বলতে পারি, 5 নম্বর আমরা বলতে পারি যে তোমার কোল গ্যাস উৎপাদনের ক্ষেত্রে। কি, কোল গ্যাস। দেখ, কয়লাকে অত্যাধিক তাপ ও চাপের মাধ্যমে তরল পদার্থে পরিণত করা হয়। আর সেই তরল থেকে যে ঊর্ধ্বধূম পাতন প্রক্রিয়ায় এক ধরনের গ্যাস সৃষ্টি করা হয়, ঠিক আছে, সেই গ্যাসটাকে বলা হয় কোল গ্যাস। আর সেই কোল গ্যাসের সাহায্যেও কিন্তু আগুন জ্বালানো, রান্না করার কাজে ব্যবহার করাও হয়ে থাকে। তাহলে 5 নম্বর কি বললাম, কোল গ্যাস উৎপাদনের ক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয়। তা কিভাবে কোল গ্যাস উৎপন্ন করা হয়, কয়লাকে অত্যাধিক চাপ ও তাপে সেটাকে কিসে পরিণত করা হয়, সেটাকে তরলে পরিণত করা হয় এবং সেই তরল থেকে ঊর্ধ্বধূম পাতন প্রক্রিয়ায় তা থেকে যে গ্যাসটা নির্গত হয় সেই গ্যাসটাকে আবদ্ধ করে সেটা জ্বালানি ও অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে প্রত্যেকে বোঝা গেল কয়লার ব্যবহারগুলি কি কি। তাহলে আমরা প্রথমে বললাম কয়লা হলো কঠিন জ্বালানিজ খনিজ সম্পদ, পরে বললাম কয়লাকে কেন ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, তারপরে বললাম কি কি কয়লার কি কি ব্যবহার রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমরা কয়লার উৎপত্তি সম্পর্কে জেনেছি। তাহলে কয়লার উৎপত্তি সম্পর্কে আমরা জেনেছি প্রথমেই। এবার আমরা আলোচনা করব যে
কয়লার শ্রেণী বিভাগগুলি, অর্থাৎ কয়লাতে মূলত কার্বন দ্বারাই আবৃত থাকে। এই কার্বনের পরিমাণের ভিত্তিতে কয়লার শ্রেণীবিভাগগুলি কি কি এবং এর একটি করে বা দুটি করে বৈশিষ্ট্য আমাদের পরীক্ষায় আসে। 5 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে আমরা প্রথম যেটা বলেছি কয়লার উৎপত্তি কোথা থেকে, সেটা ওখান থেকে 1-2 নম্বরের প্রশ্ন আসে। কয়লাকে কি বলা হয়, এটা থেকে 1 নম্বরে প্রশ্ন আসে। কয়লাকে কেন ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, এটা থেকে 2 নম্বরে প্রশ্ন আসে। কয়লা আমরা কি কি কাজে ব্যবহার করি, সেটা থেকে মূলত 3 নম্বরের প্রশ্ন আসে। বোঝা গেছে? এবার যে প্রশ্নটা আমরা আলোচনা করতে চলেছি সেটা থেকে মূলত 5 নম্বরের প্রশ্ন আসে। কি 5 নম্বরের প্রশ্ন আসে সেটা আমরা দেখে নেব। যে কার্বনের শতকরা পরিমাণ অনুসারে কয়লার শ্রেণী বিভাগগুলি কি কি, এই প্রশ্নটাই আমাদের 5 নম্বরের পরীক্ষায় আসে। কার্বনের শতকরা পরিমাণ অনুসারে কয়লার শ্রেণীবিভাগগুলি কি কি। তো আমরা এক পাশে লিখছি শ্রেণীবিভাগ, এখানে লিখছি শতকরা পরিমাণ, ব্র্যাকেটে লিখলাম কার্বন, ঠিক আছে, আর এখানে লিখছি বৈশিষ্ট্য। এক নম্বর রয়েছে অ্যানথ্রাসাইট। তাহলে প্রথম শ্রেণী বিভাগটার নাম কি? অ্যানথ্রাসাইট। বোঝা গেছে? অ্যানথ্রাসাইটে কার্বনের শতকরা পরিমাণ কত থাকে? 85 থেকে 95%। তাহলে অ্যানথ্রাসাইটে কার্বনের শতকরা পরিমাণ কত থাকে? 85 থেকে 95%। এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হলো এটি গাঢ় কালো বর্ণের ও উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। গাঢ় কালো ও উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সব থেকে উচ্চ মানের কয়লা। কি বললাম? এটি সব থেকে উচ্চ মানের কয়লা। বোঝা গেছে? দুটো করে বৈশিষ্ট্য লিখলেই যথেষ্ট। 2 নম্বর শ্রেণী বিভাগ বিটুমিনাস। দু নম্বর শ্রেণী বিভাগটা কি বললাম? বিটুমিনাস। বিটুমিনাসে কার্বনের শতকরা পরিমাণ কত থাকে? 50 থেকে 85% বা পার্সেন্ট। বোঝা গেল? বিটুমিনাসে কয়লার শতকরা পরিমাণ কত থাকে? 50 থেকে 85%। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো এটি হলো ধূসর কালো বর্ণের হয়ে থাকে। কি বললাম? এটি ধূসর কালো বর্ণের হয়ে থাকে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটি মূলত কোক কয়লা প্রস্তুতির কাজে লাগে।
এটি মূলত কোক কয়লা প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা দুটো শ্রেণী বিভাগ বললাম, লেখা হয়ে গেছে কিনা বল? লেখা হয়ে গেলে আমরা পরেরটা যাব। এবার আমরা আলোচনা করব 3 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো লিগনাইট। 3 নম্বর কি? লিগনাইট। এতে কয়লার শতকরা ভাগ কত থাকে বা পরিমাণ কত থাকে? 35 to 50%। কত বললাম? 35 to 50%। এটা কি ধরনের হয়ে থাকে? এর 1 নম্বর বৈশিষ্ট্য, এই কয়লা গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে এই কয়লা গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? যে দুই নম্বর, এই কয়লার ব্যবহার খুবই কম, অর্থাৎ গুল তৈরিতে ব্যবহৃত হয়। কি তৈরিতে ব্যবহৃত হয়? গুল তৈরিতে ব্যবহৃত হয়। এই কয়লার ব্যবহার খুবই কম, অর্থাৎ গুল তৈরিতে এটি ব্যবহৃত হয়। 2 নম্বর শ্রেণী বিভাগটা মুছে দিচ্ছি। এবং সেখানে আমরা 4 নম্বর শ্রেণী বিভাগটা লিখছি যে পিট কয়লা। পিট কয়লায় কার্বনের শতকরা পরিমাণ থাকে 35%-এরও কম। কি বললাম? 35%-এরও কম। এর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য, এটি হালকা বাদামি ধরনের হয়ে থাকে। এই কয়লা হালকা বাদামি বর্ণের হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য, এই কয়লা হলো সব থেকে নিম্ন মানের। এর ব্যবহার বিশেষ দেখা যায় না। তাহলে এই কয়লা হলো সব থেকে নিম্নমানের, এর ব্যবহার বিশেষ দেখা যায় না। তাহলে কার্বনের শতকরা পরিমাণ অনুসারে কয়লার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে লিখতে পারবে নিশ্চয়ই। অ্যান্থ্রাসাইট,
বিটুমিনাস, লিগনাইট এবং পিট, এবং প্রত্যেকের শতকরা ভাগ দেওয়া হয়েছে। অ্যান্থ্রাসাইটের কার্বনের শতকরা পরিমাণ হলো 85 থেকে 95% পর্যন্ত, এবং এর বৈশিষ্ট্যগুলি হলো যে এটি সবথেকে গাঢ় কালো বা উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। 2 নম্বর, এটি সর্বাপেক্ষা উচ্চমানের কয়লা। এরপরে 2 নম্বর শ্রেণী বিভাগ কি বলা হচ্ছে, যে বিটুমিনাস শ্রেণীর কয়লা। এতে মূলত 50 থেকে 85% কার্বনের পরিমাণ থাকে। এই বিটুমিনাস কয়লা এটি মূলত হালকা কালো বর্ণের হয়ে থাকে বা ধূসর কালো বর্ণের হয়ে থাকে। এর বৈশিষ্ট্য হলো যে এতে কোক কয়লা প্রস্তুত করা হয়ে থাকে। 3 নম্বর হলো লিগনাইট কয়লা। এতে কার্বনের শতকরা পরিমাণ থাকে 35 থেকে 50%। এর বৈশিষ্ট্য হলো এই কয়লা গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। এই কয়লার ব্যবহার খুব কম, অর্থাৎ গুল তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর 4 নম্বর ভাগটা হলো পিট। এতে কার্বনের শতকরা পরিমাণ থাকে 35%, এবং এই কয়লা হালকা বাদামি বর্ণের হয়ে থাকে, এবং এই কয়লা হলো সব থেকে নিম্নমানের কয়লা, এবং এর ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায় না। বোঝা গেছে? লেখা হয়ে গেছে সব? এবার দেখ আমাদের প্রশ্ন, যে গ্রাফাইট কিসের রূপভেদ? গ্রাফাইট হলো কয়লার রূপভেদ। কি বললাম? গ্রাফাইট হলো কয়লার রূপভেদ। এটি মূলত এর গঠন ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। তাহলে গ্রাফাইটের গঠন কেমন হয়ে থাকে? ষড়ভুজ আকৃতি হয়ে থাকে। ভুজ কথার অর্থ সবাই জানিস, অঙ্ক পড়ছিস যখন। ভুজ কথার অর্থ হলো বাহু, 6টা বাহু বিশিষ্ট হয়ে থাকে গ্রাফাইট, বা 6টা কোণ আকৃতির হয়ে থাকে। তো এই গ্রাফাইট মূলত তাপ ও বিদ্যুৎ দুই পরিবহনে সক্ষম। ঠিক আছে? তাহলে গ্রাফাইট কি? তাপ ও বিদ্যুৎ দুই পরিবহনে সক্ষম। তাই সোলার প্যানেল, ব্যাটারি, ইলেকট্রিক কন্ডাক্টর ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে এই গ্রাফাইট ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে নিশ্চয়ই পারবি, গ্রাফাইট কিসের রূপভেদ? গ্রাফাইট হলো কয়লার রূপভেদ। এবার আমাদের প্রশ্ন, সিআইএল। সিআইএল এর পুরো নাম কি? সিআইএল এর পুরো নাম হলো কোল ইন্ডিয়া লিমিটেড। কি বললাম? কোল ইন্ডিয়া লিমিটেড। এটি মূলত তোর গঠিত হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। এই কোল ইন্ডিয়া লিমিটেড গঠিত হয়েছিল। এই কোল ইন্ডিয়া লিমিটেডের কাজ কি? কোল ইন্ডিয়া লিমিটেডের কাজ হলো ভারতবর্ষে যত কয়লা উত্তোলন হয়ে থাকে তার হিসাব নিকাশ ও তার ব্যবহার ও বিভিন্ন দেশে রপ্তানির সমস্ত কিছুর মানে তথ্য এরা রাখে এবং সেগুলোকে সঠিক মাত্রায় উপস্থাপন করে। এই কোল ইন্ডিয়া লিমিটেড। বোঝা গেছে? এবার আমরা আলোচনা করব যে কয়লা উত্তোলনে ভারত বিশ্বের কততম স্থান অধিকার করেছে। কয়লা উত্তোলনে ভারত বিশ্বের
মূলত তোমার দ্বিতীয় স্থান অধিকার করেছে। কততম স্থান? দ্বিতীয় স্থান। এবং প্রথম স্থান অধিকার করেছে কে? প্রথম স্থান অধিকার করেছে চীন। বোঝা গেল? তাহলে কয়লা উত্তোলনে ভারত বিশ্বের কততম স্থান অধিকার করেছে? দ্বিতীয়তম স্থান অধিকার করেছে। আর প্রথম স্থান অধিকার করেছে চীন। এখন বিষয়টা হলো যে এই কয়লা উত্তোলনে তো দ্বিতীয়তম স্থান অধিকার করেছে, কিন্তু কয়লা সঞ্চয়ের ক্ষেত্রে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? কয়লা সঞ্চয়ের ক্ষেত্রে ভারত বিশ্বে পঞ্চমতম স্থান অধিকার করেছে। কততম স্থান অধিকার করেছে? পঞ্চম। তাহলে এইগুলো পরীক্ষায় আসে যে কয়লা উত্তোলনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? দ্বিতীয়তম। আর কয়লা সঞ্চয়ে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? পঞ্চমতম স্থান অধিকার করেছে। ক্লিয়ার? এবার এটা তো বুঝলাম, কিন্তু ভারতের কোন কোন রাজ্যে কয়লা উত্তোলিত হয় এবং সেই উত্তোলনের দিক থেকে কোন কোন রাজ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে সেগুলো আমাদের জেনে নেব এবার। প্রথম কয়লা উত্তোলনের দিক দিয়ে ভারতের প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা। কয়লা উত্তোলনের ক্ষেত্রে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কে? উড়িষ্যা প্রথম। উড়িষ্যার কোথায় কোথায় কয়লা উত্তোলিত হয় একটু কয়েকটা জায়গার নাম আমরা বলি। দেখ, উড়িষ্যার তালচের, অনন্তপুর, কানিহা, ভরতপুর, এই সকল অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন হয়ে থাকে। বোঝা গেছে? 2 নম্বর স্থান অধিকার করেছে কে? 2 নম্বর স্থান অধিকার করেছে ছত্তিশগড়। তাহলে দ্বিতীয় স্থান অধিকার করেছে কে? ছত্তিশগড়। ছত্তিশগড়ের কোন কোন জেলা বা অঞ্চল কয়লা উত্তোলন করা হয়ে থাকে? দেখ, ছত্তিশগড়ের মূলত কোরবা, রামপুর, হাসদেও, আনন্দ, সারগুজা, তারপরে ঝিলিমিলি, বিশ্রামপুর, রায়গড়, এই সমস্ত অঞ্চলগুলি কয়লা উত্তোলন করা হয়ে থাকে। 3 নম্বর স্থান অধিকার করেছে কে ভারতবর্ষে? 3 নম্বর স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। তাহলে কয়লা উত্তোলনের তৃতীয় স্থান অধিকার করেছে কে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোন কোন জেলাগুলোতে কয়লা উত্তোলিত হয়ে থাকে একটু বলে দিই। ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, করণপুর, রাজমহল, ডালটনগঞ্জ প্রভৃতি অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। এরপরে চতুর্থ স্থান অধিকার করেছে কে? চতুর্থ স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোন কোন অঞ্চলগুলোতে কয়লা উত্তোলন হয়ে থাকে? দেখ, সোহাগপুর, তারপরে দুলহারা, শাহপুর, শিউলি প্রভৃতি অঞ্চলগুলিতে কয়লা উত্তোলন করা হয়ে থাকে। বোঝা গেছে? তো এইগুলো তো মনে রাখতেই হবে 1 থেকে 4 অবধি। তার সঙ্গে আরো একটা মনে রাখতে হবে,
যে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। কি বললাম? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। কিন্তু কয়লা উত্তোলনের দিক থেকে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে? এদিকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা, কিন্তু কয়লা উত্তোলনের দিক থেকে পশ্চিমবঙ্গ 7ম স্থান অধিকার করেছে।